রবিনহুডের গল্প জানেন তো? সেই দুর্ধর্ষ ডাকাত যার ভয়ে কাঁপত পুরো মধ্যযুগের ইউরোপ। আবার অত্যাচারী বঞ্চিত সমাজের নিচুতলার গরিব দুঃখীদের মানুষের কাছে তিনি ছিলেন মসিহা। অত্যাচারী রাজা ও সামন্ত প্রভুদের সর্বস্ব কেড়ে দরিদ্র ভিখারীদের বিলিয়ে দেওয়াই ছিল ডাকাত রবিনহুডের নেশা। কিন্তু জানেন কি, বাংলাদেশের বুকেও একদা দাপিয়ে বেড়াতো আর এক রবিনহুড। দিনে দুপুরেও তার হাড়ের ডাক শুনে রক্ত হিম হয়ে যেত বড়লোক জমিদার আর শ্বেতাঙ্গ প্রভুদের। ডাকাতি খুন তো ছিলই, তার পাশাপাশি তিথি মেনে তিনি আরাধ্য দেবীর কাছে নরবলিও চড়াতেন। জমিদার মহাজনেরা তার সামনে দাঁড়িয়ে বলির পাঠার মতন থরথর করে কাঁপত। বাংলার সেই কিংবদন্তি দুর্ধর্ষ রঘু ডাকাত আজও যার নামে ঘুরে বেড়ায় কলকাতার অলিতে গলিতে অজস্র গল্প। লেখা হয় বই আর তার জীবন নিয়ে তৈরি করা হয় সিনেমা আর নাটক। হ্যালো বন্ধুরা, আমি সৌরভ আর আজকের ভিডিও রঘু ডাকাতকে নিয়ে। রঘু ডাকাত জন্মেছিলেন অষ্টাদশ শতকের শেষ দিকে অবিভক্ত বাংলার এক দরিদ্র কৃষক পরিবারে। জন্মসূত্রে তার নাম রঘু। সে প্রায় 200 বছর আগের কথা। 57টি গোবিন্দপুর ও কলিকাতায় তখন ধাপিয়ে বেড়াচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেব প্রভুরা, আর বাংলার গ্রাম দেশে দমন পীড়ন চালাচ্ছে নীলকর সাহেবদের দল। নীল চাষে জমির উর্বরতা নষ্ট হতো। নীল চাষের পর সেখানে আর কোনো ফসল ফলানো সম্ভব হতো না। কিন্তু সেসব কথা লালমুখরা শুনবে কেন? যেসব চাষিরা নিজের জমিতে নীল চাষের আপত্তি জানাতো তাদের পেয়াদা দিয়ে তুলে আনা হতো। চলতো মারধর ও অত্যাচার। বাদ যেত না চাষিদের পরিবার ও পরিজনেরাও। শোনা যায় রঘু ডাকাতের বাবাও ছিলেন এমনই একজন চাষি। নীল চাষে রাজি না হওয়ায় নীলকর সাহেবের পেয়াদারা এক রাতে তুলে নিয়ে যান তাকে। সাহেব কুটিতে ভয়ঙ্কর অত্যাচারে অসহায়ে মারা যান রঘুর বাবা। বাবার এই নির্যাতন আর অন্যায় মৃত্যু মেনে নিতে পারেননি তরুণ রঘু। এই হত্যার বদলা নিতে মরিয়া হয়ে ওঠেন তিনি। ছোটবেলা থেকে লাঠি খেলায় বেশ পারদর্শী ছিলেন রঘু। নীলকর সাহেবদের অত্যাচারের সামনে সেই লাঠিকেই অস্ত্র হিসাবে তুলে নিলেন রঘু। তার পাশে এসে দাঁড়ায় তারই কিছু বন্ধু, যাদের পরিবারকে ঠিক একই রকম ভাবে মৃত্যু দিয়েছিলেন নীলকর সাহেবরা। গড়ে উঠল লাঠিয়াল বাহিনী, যাদের প্রথম কাজই ছিল নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। দলবল নিয়ে একের পর এক নীলকুঠিতে চড়াও হন রঘু ঘোষ। লুটপাট চালান, জ্বালিয়ে দেন নীলকরদের ঘরবাড়ি। ধীরে ধীরে এলাকার জমিদার মহাজনদের ত্রাস হয়ে ওঠেন রঘু। শুধু নীলকরদের অত্যাচার প্রতিশোধ নেওয়াই নয়, ছোট বড় যে কোনো শোষণ যন্ত্রের কাছেই রঘু ডাকাত ছিল মূর্তিমান জম। সদল বলে বড় লোকেদের বাড়িঘর, টাকা পয়সা লুট করছিল তারা। আর লুণ্ঠিত টাকা পয়সা সবটাই ভাগ বাটোয়ারা করে দেওয়া হতো সাধারণ গরিব প্রজাদের মধ্যে। সাধারণ মানুষের মধ্যে দিন দিন বাড়ছিল রঘু ডাকাতের জনপ্রিয়তা, বাড়ছিল শক্তিও। আত্মবিশ্বাস এতটাই বেশি ছিল এই ডাকাত দলের যে ডাকাতির আগে অগ্রিম চিঠি দিয়ে অপর পক্ষকে জানিয়ে লুটতে আসতো। রীতিমতো বলে করে ডাকাতি আর কি। সেই চিঠি পেয়ে তাদের মনের অবস্থা কেমন হতো কল্পনা করা যায় কি? গ্রামের বেহাল যোগাযোগ ব্যবস্থাও এক্ষেত্রে সহায় হতো ডাকাত দলের। কিভাবে শ্বেতাঙ্গ পুলিশদের নাকাল হতে হতো রঘুর ডাকাতের চালাকির কাছে, তা নিয়ে আশ্চর্য মজার গল্পও রটে গেছিল। এই জনপ্রিয়তা, সাধারণ ঘরের লোক হয়ে ওঠা, এটাই ছিল রঘু ডাকাতের ক্রম সাফল্যের চাবিকাঠি। ডাকাত নয়, সাধারণ মানুষের চোখে তারা প্রায় বিপ্লবীর মর্যাদা পেতে শুরু করেছিল সেই সময়। বাংলার ডাকাতদের অধিকাংশই মা কালীর পরম ভক্ত ছিলেন। অমাবস্যা রাতে ভক্তি সহকারে কালী পুজো করে সিঁদুর আর বলির রক্ত মেশা তিলক পরে তবেই লুটপাটে বেরোতেন তারা। আর রঘু ডাকাতের কালী ভক্ত প্রায় মিথি হয়ে গেছে। রঘু ডাকাতের দলেরা দিনে আর 5টা সাধারণ মানুষের মতন ক্ষেত মজুরি করত, আর সূর্যাস্তের পর রাতে এলাকার ধনী ও প্রভাবশালী বাড়িতে ডাকাতি করতে বেরাতেন। যদিও অনেক ঐতিহাসিক মনে করেন রঘু ডাকাত খাস কলকাতার মানুষ, কিন্তু তার কাজের জায়গা ছিল হুগলি, মুর্শিদাবাদ ও নদিয়া, এই 3 জায়গায়। বাংলার অর্ধেক তখন ঘন জঙ্গল। তাদের উৎপাতে দেশীয় জমিদারদের ও ইংরেজ প্রভুদের নাভিশ্বাস উঠেছে ততদিনে। নড়ে বসেছে প্রশাসনও। বাঘহাটি জয়পুরের বাসিন্দা বিভূতিভূষণ ঘোষ সম্পর্কে রঘু ডাকাতের ভাই। 2 ভাই মিলে দল চালাতো সেই সময়। পুলিশের ভয়ে 2 ভাই গা ঢাকা দিয়েছিল সেই সময় দেবীপুরের জঙ্গলে। সেই বনের মধ্যে তখন প্রতিষ্ঠা করেন আরাধ্য মা কালীর মন্দির। রঘু ডাকাতের দলবল জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া আসা, ধনী মানুষদের টাকা পয়সা কেড়ে নিয়ে তাদের বেঁধে নিয়ে যেত মায়ের মন্দিরে। এরপর অমাবস্যা ও বিশেষ যজ্ঞের দিন পুণ্যতিথি দেখে ঢাকঢোল পিটিয়ে পুরোহিত দেখে হতো নরবলি। এতেই নাকি তুষ্ট হতেন মা কালী। এক চূড়া বিশিষ্ট ডাকাত কালী মন্দির আজও আছে। লোকশ্রুতি বলে স্বপ্নাদেশ পেয়ে প্রভু এই কালী মূর্তি খুঁজে বার করেছিল এক পুকুর তলা থেকে। দেবী নিজেই রঘুর
পুজো চেয়েছিল। এই কালী বর্তমানে রঘু ডাকাতের কালী নামে জনপ্রিয় ও সিদ্ধেশ্বরী কালী হিসাবে এখনো ভক্তদের পূজা পান। ল্যাটা মাছ পোড়া দিয়ে কালী পুজো করতেন রঘু। আজও দেবীর প্রসাদে এরকম ভাবে ব্যবহার করা হয় পোড়া ল্যাটা মাছ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও। ততক্ষণের জন্য টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।